লেখিকা তন্দ্রা বন্দ্যোপাধ্যায়ের শেষ গোধূলি। দাদা বৌদি দিদি বিরক্ত হয়ে বলল, সারা ছুটিটা এই পুরনো বাড়িটায় কাটাবি নাকি? চল আমাদের সঙ্গে কাকাদের কাছে দিল্লিতে বেরিয়ে আসি। আমি ঠোঁট উল্টে বললাম, কতবার গেছি, আমার এখানেই ভালো লাগছে। বারান্দা দিয়ে কি সুন্দর গঙ্গা দেখা যায়। বাবা কাজের সূত্রে এসেছেন এখানে ধুলিয়ানে, কোয়ার্টার পেয়েছেন এই বাড়িটা। পুরনো হলেও কি যে সুন্দর। জমিদার বাড়ি ঠিক নয়, তবে কোনো এক জমিদারেরই বাড়ি ছিল। গঙ্গা তীরে ধনীরা এমন বাড়ি বানাতেন মাঝে মাঝে থাকার জন্য। বাবার অফিসের বুড়ো ক্লার্ক মহিবাবু বলছিলেন, এখন সরকার থেকে ভাড়া নেয় শরিকদের কাছ থেকে। এমএ পরীক্ষা দিয়ে এসেছি এখানে। শরীর মন কোনোটাই ভালো ছিল না। উশিরের সঙ্গে বহুদিনের সম্পর্কটা ভেঙে গেল। আর সম্ভব হচ্ছিল না দুরকম আলাদা মূল্যবোধ নিয়ে আপোষ করা। এখানে এই শান্ত জনবিরল জায়গায় যেন মনটা স্বস্তি পেল। বাবা শীঘ্রই অবসর নেবেন, কাজের চাপ নেই তেমন। বিধবা বড় বেশি সংসার দেখেন। মাকে হারানোর পর আমাদের 3 ভাই বোনকে উনি বড় করেছেন। এখন কলকাতায় আমাদের নিজস্ব বাড়িতে থেকে দাদা দিদি বৌদিরা সবাই চাকরি করে। আমিও পড়াশোনা করি। আমার মন খারাপ বলেই ওরা আমায় বেড়াতে নিয়ে যেতে চাইছিল, আমি জানি, কিন্তু আমি গেলাম না। কি শান্ত এই বাড়িটা। গঙ্গার মিষ্টি হাওয়ায় গাছপালা ঝিরঝির করে সারাক্ষণ। বাবা বড় পিসি দুজনেরই চুপচাপ থাকার স্বভাব, কিন্তু ওদের নীরব কোমল স্নেহ আমায় ছুঁয়ে যায়। আমি বারান্দায় বসে বই পড়ি, গুনগুন করি গানের কলি, কিংবা অন্যমনস্কভাবে দূরে চেয়ে এলোমেলো ভাবি। দুপুরবেলা বড় বাড়িটার এখানে ওখানে অলস পায়ে ঘুরে বেড়াই। বাইরে কি একটা পাখি একটানা ডেকে যায়, আর পায়রাগুলো বকম বকম করে। আর দোতলাটা আসলে ভাড়া দেয় না ওরা, বন্ধ থাকে। মাস কয়েক অন্তর লোক এসে নাকি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে দিয়ে যায়, ব্যাস। কেউ থাকে না, কেন কে জানে। আমার খুব কৌতূহল হয় একটু ঘুরে দেখতে। চওড়া সিঁড়ি দোতলায় গিয়ে একটা বড় কারুকার্য করা মজবুত কাঠের দরজায় গিয়ে শেষ হয়েছে। মাঝে মাঝে গিয়ে হাত রাখি ওটার ওপর, চাবি বন্ধ করা। একদিন বাবাকে বললাম, ওপর তলাটা একটু ঘুরে দেখা যায় না? বাবা বই পড়ছিলেন, চশমার ফাঁক দিয়ে একটু অবাক হয়ে আমার দিকে তাকালেন। বড় পেশি উলবোনা থামিয়ে আমায় বললেন, কেন রে মরি? না, এমনি। কিন্তু বাবা বললেন, ওপরে চাবি খুলে যাওয়ার কোনো উপায় নেই। ওই যারা মাঝে মাঝে পরিষ্কার করতে আসে তাদের ওপরও করা নির্দেশ আছে, কেউ না ঢোকে। দিন দিন কেমন যেন একটা আকর্ষণ বোধ করি, খুব ইচ্ছে করে ভিতরে গিয়ে দেখতে, কেন কে জানে। মাঝে মাঝে অদ্ভুত একটা স্বপ্ন দেখি আজকাল। অনেক রাত, দোতলায় যাবার সিঁড়ির নিচে কাজ করা রেলিং ছুঁয়ে দাঁড়িয়ে আছি। কে যেন খুব নিচু গলায় ডাকছে আমায়। আস্তে আস্তে উঠছি সিঁড়ি দিয়ে। কি নিস্তব্ধ চারধার। দরজাটার পাল্লায় হাত রাখি। কে যেন গাঢ় পুরুষ কণ্ঠে বলে, এসো এসো, ভেতরে এসো মধুমঞ্জরি। পাল্লাটা খুলে যেতে থাকে আর আমার ঘুমটা ভেঙে যায়। জানলার বাইরে গঙ্গা থেকে হাওয়া দীর্ঘ নিঃশ্বাসের মতো বয়ে যায়। আমি পাশ ফিরে চোখ বন্ধ করি। মধুমঞ্জরি? আমার সেকেলে ঠাকুমা আমার নাম রেখেছিলেন মধুমঞ্জরি, কিন্তু সেটা বদলে মধুরিকা করে দেওয়া হয়েছিল। উশিরকে একবার বলেছিলাম, ও শুনে কাঁধ ঝাঁকিয়ে বলেছিল, যত সব আদ্যিকালের ব্যাপার তোমাদের। একটু আহত হয়েছিলাম, নামটা আমার বেশ মিষ্টি লাগতো। ঠাকুমা দিদির নাম রেখেছিলেন অলোক মঞ্জুরি, সবাই অলোকা কিংবা অলি বলে ডাকতো। স্বপ্নটা নিয়ে একটু চিন্তা করলাম, হয়তো এই দোতলা সম্বন্ধে কৌতূহল থেকে ওরকম দেখছি। উশিরের সঙ্গে সম্পর্ক ভেঙে যেতে হয়তো অবচেতনে বিষণ্ণতা রয়ে গেছে, তাই কল্পনা করে নিচ্ছি কোনো এক পুরুষ আমার প্রিয় নাম ধরে ডাকছে। কিন্তু তাই কি? সম্পর্ক ভাঙার আঘাত আমি কাটিয়ে উঠেছি বলেই আমার ধারণা। একটা মুক্তি অনুভব করছি যেন। তেমন কল্পনাপ্রবণ আমি কোনোদিনই ছিলাম না। অঙ্ক নিয়ে পড়াশোনা করেছি। আর দোতলাটা, আজকাল কি জানি কেন সবসময় ওটা নিয়ে ভাবি আমি। শনিবারে মহিবাবু এসেছিলেন বাবাকে কি সব কাগজ ফাইল টাইল দিতে। পিসি ওর জন্য চা খাবার পাঠালেন। আমি নিয়ে গেলাম। বসে এটা ওটা কথার পর ওর কাছে জানতে চাইলাম, আচ্ছা জেঠু, এ বাড়িতে আগে কারা থাকতো আপনি জানেন? উনি চায়ে চুমুক দিয়ে বললেন, সে অনেক দিনের কথা মা, আমরা গল্প শুনেছি। এ ছিল মেদিনীপুরের এক জমিদার মল্লিকদের বাড়ি। অবশ্য বসত বাড়ি নয়, গঙ্গার ধারে অবরেশবরে নিরিবিলিতে থাকার জন্য বানানো হয়েছিল এই বাড়িটি। তা সে 19 শতকের সময় ও বাড়ির ছোট ছেলে কলকাতায় পড়তে গেল। খুব ভালো ছিল পড়াশোনায় নাকি। কলেজের সাহেব শিক্ষকরা তাকে বিলেতে পাঠাতে চাইলেন।
তারও খুব ইচ্ছে ছিল যাবার। তার বাপ বললেন ত্যায্যপুত্তুর করবেন, তাও সে যাবে ঠিক করলো। কিন্তু তার মা বললেন, মেলেচ্ছ দেশে ছেলে যদি যায় তবে গলায় বটি দেবেন। সে তখন রাগ মাগ করে ছেড়ে এখানে চলে এলো। একলাই থাকতো দুটো চাকর নিয়ে। তারপর একদিন গঙ্গার ঘাটে বৃষ্টিতে ভিজে নিউমোনিয়া না কি যেন হয়ে মারা গেল। সেই থেকে ও বংশের কেউ আর এখানে পাকাপাকি ভাবে থাকে না। আমি বললাম, ইস কি দুঃখের গল্প, বেচারা কম বয়সে মারা গেল, বিয়ে টিয়ে করেনি? মহিবাবু মাথা চুলকে বললেন, কে জানে, সেসব কিছু তো শুনিনি। ছেলেটির নাকি এখানে কোনো মেয়েকে পছন্দ হয়েছিল, তারপর তার কি হলো কেউ জানে না। আহারে, ওর কপালটাই খারাপ ছিল। বাড়িটা কে পেল শেষে? বাবা এতক্ষণ শুনছিলেন, এবার হেসে বললেন, অতদিনের কথা কি আর কেউ মনে রেখেছে নাকি রে? তেমন বিখ্যাত কোনো পরিবার তো আর নয়। তারপরে সব সম্পত্তি কত শরিকের মধ্যে ভাগটাক হয়ে গেছে, কেই বা খবর রাখে? মহিবাবু বললেন, এ বাড়িতে অবশ্য কাউকে আসা যাওয়া করতে দেখি না। নিচের তলাটাই ভাড়া দেওয়া আছে, চিরকাল দেখেছি। আরও কি যেন বলতে গিয়ে থেমে গেলেন। সে রাত্রে কিছুতেই ঘুম আসছিল না। আজ তেমন হাওয়া নেই। গঙ্গার বুকে আধো চাঁদের আলো ঝিকমিক করে একা একা দুলছে। কি যেন সব মনে পড়েও পড়ছে না। এলোমেলো চিন্তা করতে করতে তন্দ্রার মধ্যে স্বপ্নটা ফিরে এলো। সিঁড়ি দিয়ে উঠছি, কে যেন বলে, এসো এসো, আমি যে অপেক্ষায় আছি। কি করে যাব, দরজা বন্ধ যে, খুলে রেখেছি। তুমি ছুঁয়ে দিলেই খুলে যাবে, আর দরজাটা ঠেলে দিতেই পাল্লাটা আস্তে করে খুলে যায়। ভিতরে না আলো না অন্ধকার, কিসের যেন পুরনো চেনা সুগন্ধ। আর সে বলে, এতদিনে এলে মধুমঞ্জুরি। আমার নাম তো মধুরিকা। সে খুব কাছে এসে দাঁড়ায়, তার উষ্ণ সান্নিধ্যের উত্তাপ আমার শরীরে এসে লাগে। সে বলে, ও তোমার আসল নাম নয় তো? আমি কে তবে? মনে নেই সেই যে গঙ্গার ঘাটে একসঙ্গে বৃষ্টিতে ভিজেছিলাম? বৃষ্টি, ও হ্যাঁ তাই তো। আরো কত কি যেন ভুলে গেছি আমি তখন, কি যেন। হঠাৎ ঘুম ভেঙে ঘোরটা কেটে যায় আমার। দেখি আমি আলো অন্ধকারে সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছি। বাইরে কখন ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। সিঁড়ির পাশের জানলা দিয়ে বৃষ্টির ছাট এসে আমার মুখ বুক ভিজিয়ে দিচ্ছে। আমি আচ্ছন্নের মতো ঘরে ফিরে শুয়ে পড়ি। ঘুমের চেয়েও অতল স্পর্শ কোনো গভীরে ডুবে যাই। কার নিবিড় অনুভব আমায় সারা রাত ঘিরে থাকে। এমনি করেই আমার এক আশ্চর্য দ্বৈত জীবন শুরু হয়। তার পরের দিন গভীর রাতে বাড়ি নিঝুম হয়ে গেলে আমি চুপি চুপি সিঁড়ি দিয়ে উঠে দোতলার দরজায় হাত দিই। ঠিক আমার স্বপ্নের মতো দরজাটা খুলে যায়, আর আমি ভেতরে পা দিই। পাথরের সাদা কালো মেঝে, রঙিন কাচ বসানো জানলা দিয়ে আবছা আলো আসছে। চাদরে ঢেকে রাখা আসবাবের অস্তিত্ব বোঝা যায়। দেওয়ালে পঙ্খের কাজ, মাথার উপর মিহি কাপড়ে জড়ানো ঝাড় লণ্ঠন। চোখ তুলে দেখি সামনের দিকে। দেওয়ালের মধ্যে ইনসেট করা এক যুবকের ছবি। একটু লম্বা চুল, এক পেশে বোতাম দেওয়া সেকেলে পাঞ্জাবির ওপর জামেওয়ার শাল জড়ানো। সেই আলো অন্ধকারেও স্পষ্ট দেখি তার হাসি মাখা গভীর চোখের দৃষ্টি। সম্মোহিতের মতো চেয়ে থাকি। কানে কানে সে বলে, চিনতে পারছো? আমি বলি, কি জানি, বুঝতে পারছি না। পারবে। আমি ভেবেছিলাম একজনকে ভালোবাসি, কিন্তু সে। নিচু পর্দার হাসির আওয়াজ ঘুরে বেড়ায় আমায় ঘিরে। ও তো ভালোবাসা নয় মধুমঞ্জরি, তার মধ্যে তুমি আমায় খুঁজেছিলে। তাই তো। এমনিভাবে দিন কাটে। প্রতি রাতে আমার গোপন অভিসার। দোতলার ঝিম ধরা সুগন্ধি আলো অন্ধকারে ঘুরে বেড়াই। বড় আয়নায় আমার প্রতিচ্ছবির সামনে দাঁড়াই। আমার ঠিক পেছনেই সে। আমায় দুই বাহুতে জড়িয়ে রাখে। চুল খুলে দাও মধুমঞ্জরি, তোমার ঘন কালো দীর্ঘ চুলে আমার মুখ রাখতে দাও। কতদিন কতদিন অপেক্ষায় আছি। আর উশির বলতো, এত লম্বা চুল কেউ রাখে নাকি আজকাল, কেটে লেয়ার করিয়ে নাও। আমি মৃদু হেসে চোখ বন্ধ করি। বড় পিসি একদিন বললেন, কি হয়েছে রে তোর মরি? এমন অন্যমনস্ক হয়ে থাকিস কেন সারাক্ষণ? কই না তো। সুজয়, ইন্দ্রাণী, তোর দাদা বৌদি ফোন করলো সেদিন, ভালো করে কথাও বললি না। সকলে চিন্তা করছে তোর জন্য। ধুর, চিন্তা কিসের? আমি খুব খুব ভালো আছি। বলতে বলতে এক অনির্বচনীয় সুখে আমার বুক ভরে উঠল। আমি বড় পিসির চোখে বিস্ময়ে দেখলাম। নিজেকে সামলে চোখ নামালাম। দিদি ফোন করলো একদিন, ওর সঙ্গে গৌরবদার বিয়ে আগে থেকে ঠিক হয়েছিল। কয়েক মাস পরে বিয়ে। দিদি এ কথা সে কথার পরে আমায় বলল, শোন মরি, উশির আমায় 2-3 বার ফোন করেছে, ও তোর সঙ্গে কথা বলতে চায়। কেন? কেন আবার কি? ও চায় ভুল বোঝাবুঝিটা শেষ হোক। এতদিনের সম্পর্ক তোদের মিটিয়ে ফেল। আর হয় না রে দিদি। উশির খুব ভালো ছেলে মরি, ও তোকে বিয়ে করতে চায়, ওদের পরিবার খুব আগ্রহী। কিন্তু আমার যে আর আগ্রহ নেই। আমার রাত কাটে এক সবল পুরুষের অশরীরী আলিঙ্গনে। তাকে ছাড়া আর কাউকে আমি যে আর জীবনে আসতে দিতে পারি না। আমি তাকে বলি, আমি আর তোমায় ছেড়ে যেতে পারবো না, এখানেই থাকবো। তা যে হবে না মঞ্জুরি।
কেন হবে না? সময় হয়নি এখনো আমাদের পূর্ণ মিলনের। তোমার এই জীবন শেষ হোক, তারপর। আমি চোখের জলের মধ্যে দিয়ে বলি, আর যদি আমি এই জীবন এখানেই শেষ করে দিই, এখনই? চারপাশে সবকিছু শিউরে উঠে কাঁপতে থাকে। সে বলে, ও কথা মনেও এনো না মঞ্জুরি, তাহলে দুজনেই অন্ধকারে হারিয়ে যাব। সময়ের বিরুদ্ধে যেতে নেই। আচ্ছা, আমি তো সেই তখন তোমার সঙ্গে ছিলাম, তাই না? আমার ভালো করে মনে পড়ে না কেন তারপরে আমার কি হয়েছিল? জানি না। অন্য কোথাও চলে গিয়েছিলে আর আমি তোমার প্রতীক্ষায় রয়ে গিয়েছিলাম। তুমি কি জানতে আমি আসব? সকৌতক হাসির শব্দ আমার শিরায় শিরায় বাজে। জানতাম আসতে যে তোমাকে হতোই। আবারও আসবে তুমি, আমি জানি। আমি বাবাকে পিসিকে বলেছিলাম আমি এখানেই থাকতে চাই, কি সুন্দর এই জায়গাটা। এখানকার স্কুলে একটা চাকরি পেয়ে যাব নিশ্চয়ই। বাবা বেশ বিস্মিত হয়ে বললেন, না রে, তা কি করে হবে? আমার তো চাকরি আছে কমাস শুধু। অলির বিয়ের আগেই ফিরে যাব কলকাতায় আমরা। আর তোর তো রিসার্চ করার প্ল্যান, তাই না? চলে যাবার আগে আমি তাকে বললাম, যাই তবে। এসো। আমার সর্বাঙ্গে তার স্পর্শ। সারা জীবন আর দেখবো না তোমায়। আমার বুক ভেঙে যাচ্ছিল। আমি তো আসবো তোমার স্বপ্নে, অবচেতনে, স্মৃতিতে, দৃষ্টি বিভ্রমে। আমি কি তোমায় ছেড়ে থাকতে পারি আর? তারপরে? তারপরে দেখা হবে। সবকিছু স্বপ্নের মতোই মিলিয়ে যায়। দিদির বিয়ে হয়ে গেল, সময় কাটতে লাগলো। আমি রিসার্চ শেষ করলাম, তারপর ইউনিভার্সিটিতে পড়ানো শুরু করলাম। বারবার ফিরিয়ে দিলাম আগ্রহী পুরুষদের বিবাহের প্রস্তাব। এড়িয়ে গেলাম প্রিয়জনদের প্রশ্ন, অনুযোগ, আক্ষেপ, বন্ধুদের বিস্ময়। দাদা বৌদি তাদের দুই যমজ ছেলে মেয়ে নিয়ে কাজের সূত্রে কানপুরে চলে গেল। গৌরবদার বদলির চাকরি বলে দিদির একমাত্র মেয়ে কমলিকা আমার কাছেই বড় হতে থাকলো। কালের নিয়মে বাবা বড় পিসি গত হলেন। আমার জীবন পূর্ণই হলো। পড়াশোনা, ছাত্রছাত্রী, গান, বন্ধু বান্ধব, আর কমলিকাকে নিয়ে। আর মনে খুব গভীরে সে রয়ে গেল। কখনো কোনো বসন্তের আনমনা সন্ধ্যায় কিংবা বর্ষার ঝড়ো ঝড়ো রাতে তার চকিত আভাস পেতাম। মুহূর্তের জন্য আয়নায় তার ছায়া পড়ে মিলিয়ে যেত, যেন কৌতুক করছে। স্বপ্নে সে আমার কাছে নিবিড় হয়ে আসতো। আর কতদিন! আমার মন খারাপ হয় না বুঝি? এই তো এসেছি, অনুভব করি সে কাছে, খুব কাছে। ভালো লাগে নাকি এভাবে? দিন কেটে যাবে নিজের নিয়মে। আমার স্বপ্নের মধ্যে রিমঝিম বৃষ্টি পড়ে আর গঙ্গায় ঢেউ ওঠে। আমরা পরস্পরের মধ্যে মিশে যাই এক অতীন্দ্রিয় নির্ভরতায়। কমলিকা ডাক্তারি পড়া শেষ করেছে। কি যে মিষ্টি হয়েছে ও! সবাই বলে মা মাসির মতো অত রূপ পায়নি মেয়ে, কিন্তু আমার তা মনে হয় না। একদিন আমায় বলল, তুমি মাঝে মাঝে এত অন্যমনস্ক হয়ে যাও কেন মাসি? বড় পিসি সেই কবেই প্রশ্নটা করেছিলেন। এবারও আমি বললাম, কই না তো। তুমি কেন বিয়ে করলে না মাসি? কত লোক তো চেয়েছিল। আর ওই উশির চৌধুরী, যিনি এখন বিশাল বিজনেসম্যান, তার কথাও তো জানি। আমি হেসে বলি, তবে তো সবই জানিস। অপ্রত্যাশিতভাবে কমলি বলল, আমার মনে হয় কি জানো মাসি, তুমি কাউকে চিরকাল ভালোবাসো, তাই আর কাউকে চাওনি। তাই নিজের মনের ভিতরে ভরে আছো সারাক্ষণ। তাই তুমি এখনো কি সুন্দর। ডাক্তার হয়েও এত কাব্যি শিখলি কি করে? তোর সেই নিউরোলজিস্ট ভক্তটির কি খবর রে? এখনো লেগে আছে? কমলি হাসতে হাসতে আমার কোলের ওপর লুটিয়ে পড়ে, বলে, দিব্যাশিস? ও আর কোথায় যাবে? দিদি, গৌরবদা এখন কলকাতাতেই চলে এলো পাকাপাকি। দাদারা বিদেশে থাকে, আসা যাওয়া করে। দিন কেটে যায়। আয়নায় তাকিয়ে নিজের চুলে দু চারটে রূপোর রেখা দেখি। তারপর একদিন কমলিকা কাগজপত্র রিপোর্ট দেখা শেষ করে শুকনো মুখে নিজেকে সংযত করার চেষ্টা করতে করতে বলল, এতদিন পরে বললে মাসি? আমরা কি তোমার কেউ নই? বললে কি হতো রে, এর কোনো চিকিৎসা নেই সেরকম, আমি জানি তো। শুধু শুধু চিন্তাই করতিস তোরা। তোর মা বাবার শরীর এমনিতেই ভালো নয়। কমাসের জন্যই মুম্বাই গেছি। এরই মধ্যে এত বেড়ে। আগে বললে তুই যেতিস না, তোর কেরিয়ারের ক্ষতি হতো অনেক। আমার কেরিয়ারই বড় হলো, চিকিৎসার একটা সুযোগও দেবে না মাসি? কাঁদিস না কমলি, লক্ষ্মী মেয়ে। অঙ্কোলজিস্টের সঙ্গে অনেক আলোচনা করেছি। সার্জারি, রেডিয়েশন, কেমো কিছুতে এক্ষেত্রে কাজ হবে না। শুধু শুধু কষ্ট পেতে চাই না রে। হাসপাতালে আমি যাব না। মধুরিকা রায় কমলিকার মাথায় হাত রাখলেন। শান্ত গলায় বললেন, তুই তো শক্ত মেয়ে, অমন করিস না। মা বাবা মামাদের তোকেই তো দেখতে হবে। আর আমার কটা কাজ তোকে এবার করে দিতে হবে সোনা। কত যুগ পরে যৌবনে কিছুদিন থাকা সেই ধুলিয়ানে ফিরলেন মধুরিকা। গঙ্গা তীরের সেই বাড়িটা তেমনি রয়েছে, পুরনো হয়েছে আরও অবশ্য, কিন্তু এখন যারা মালিক তারা চমৎকার মেনটেন করিয়ে রেখেছেন। পুরো বাড়িটাই ভাড়া দেন এখন তারা। আগেকার আসবাব, ছবি, ঝাড় লণ্ঠন সব রয়ে গেছে। এরকম বন্দি ধরনের বাড়ি অনেকেই কয়েকদিনের জন্য ভাড়া নেন নাকি আজকাল। কমলিকা পুরো বাড়িরই ব্যবস্থা করলো কিছুদিনের জন্য।
বারান্দায় পা দিতেই এক অদ্ভুত আবেগে আপ্লুত হলেন মধুরিকা। তার দেহ যেন আশির নখর শিহরিত হলো নববধূর মতো। কমলিকা আর নার্স তাকে যত্ন করে ধরে উপরে নিয়ে গেল। সাদা কালো মেঝে তেমনি আছে। দোতলার ঘরে পালঙ্কে শুয়ে দিল। ক্লান্তিতে চোখ বুজলেন। দাদা দিদি আর অন্যদের বললেন একটু চুপচাপ বিশ্রাম করবেন। নার্স একটা ইঞ্জেকশন দিল, তারপর সন্তর্পণে ওষুধপত্র এটা সেটা গুছিয়ে রাখতে লাগলো। নিজের মনেই ভাবলো, এই মৃত্যু পথযাত্রিনীর মুখের মতো এমন স্নিগ্ধ আনন্দ আর কখনো দেখেনি সে। মধুরিকা মনে মনে বললেন, এসেছি। কই তুমি? এই তো মধুমঞ্জরি, সে বলল কানে কানে। উফ, এতদিন পর সময় হয়ে এসেছে এবার। নার্স ঝুঁকে পড়ে দেখল ঘুমন্ত মধুরিকা ঠোঁট দুটি যেন কোনো গোপন হাসিতে একটু একটু কাঁপছে। কটা দিন কাটলো আর মধুরিকা ক্রমশই যেন একটা ঘোরের মধ্যে চলে যাচ্ছেন। স্থানীয় ডাক্তার আর কমলিকা জানে কিছুই আর করার নেই। মা বাবার খবর পেয়ে বিদেশ থেকে চলে আসা মামা মামিদের অসহায় বিষাদ, অশ্রু আর কষ্ট। কমলিকা দেখে তার মাসির জীবনের পাপড়িগুলি একটি একটি করে খসে পড়ছে, আর তার মুখে কি এক অপরূপ আভা ফুটে উঠছে, যেন এক দীর্ঘ প্রতীক্ষার অবসান। সেদিন যখন সন্ধ্যা হয়ে এলো, ঘরে হালকা আলো জ্বেলে কমলিকা কাছে এসে বসলো। মধুরিকার গলায় আর সুর নেই, তবু মনে নিভৃতে গান বাজলো বুঝি। আমার গোধূলি লগন এলো বুঝি কাছে, গোধূলি লগন রে। বিবাহের রঙে রাঙা হয়ে আসে সোনার গগন রে। কবে গেয়েছিলেন এটা মনে নেই। মধুরিকা চোখ খুলে স্পষ্ট গলায় বললেন, কমলি, আমার ব্যাগটা ওখানে আছে, খুলে দেখ, একটা নতুন শাড়ি আছে, নিয়ে আয়, আমার গায়ে জড়িয়ে দে। মাসি এখন? থেমে গেল কমলিকা। টুকটুকে লাল বেনারসিটা নিয়ে এসে মধুরিকার গায়ে জড়িয়ে দিল। একবার ভাবলো কাউকে ডাকবে কিনা, থাক, জানলাটা খোলা আছে। সূর্যাস্তের সিঁদুরে আলো পড়েছে মধুরিকার মুখে, চুলে, কপালে। আর মধুরিকা দেখলেন সে এসে দাঁড়ালো তার পাশে, মুখে উজ্জ্বল হাসি, দুহাত বাড়িয়ে দিল। কি সুন্দর দেখাচ্ছে তোমায় মধুমঞ্জরি, এসো এবার। নার্স নাড়ি দেখছিল, একটু পরে কমলিকার দিকে তাকিয়ে মাথা নাড়ল। কমলিকা কি ভেবে হাত বাড়িয়ে লাল বেনারসিটার আঁচল মধুরিকার মুখে নববধূর অবগুণ্ঠনের মতো টেনে দিল। তারপর আস্তে আস্তে নিচে নেমে গেল। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।